বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আর নূর ইসলাম ওরফে নবীন, আমরা দুজন বিকেলে একটু বের হলাম। তো প্রথমে আমাদের প্ল্যান ছিল আমরা একটু মধুখালীতে যাব। তো তো এরই মধ্যে আবার প্ল্যান চেঞ্জ করতে হইলো মানিকগঞ্জের জুল্লাস ভাইয়ের কারণে। কারণ ভাই মোটামুটি অসুস্থ ছিল, কিছুদিন আগে হসপিটালে একটা অপারেশন করা হয়েছিল তার। হসপিটালের নাম ফরিদপুর স্প্রিং হিল হসপিটাল। তো হসপিটালটা একেবারেই নতুন, কয়েকজন ডাক্তার মিলে এটা বানাইছে। তো ওইখানে আর কি যেতে হবে। তো ভাইয়ের আজকে চেক আপ। তো অলরেডি আমরা লেট, যার জন্য আমরা আর কি দুজনে একটু তাড়াহুড়া করেই বের হয়েছি। তো এখন আমরা মোটামুটি কানাইপুরে আছি, কানাইপুর থেকে ফরিদপুরের দিকে যাচ্ছি। তো মোটামুটি এখান থেকে 15 কিলোরও বেশি, ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড়, ওখান থেকে আরও ভিতরে ঢুকতে আরও 5 কিলো। তো সব মিলে এভারেজে 20 কিলো হবে আর কি। তো ওই ভাই মানিকগঞ্জ থেকে আসতেছে, ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে এর জন্য। তো বললো যে আমরা একটু থাকলে তার সুবিধা হয়। তো এরই মধ্যে আমরা দুজন আবার গিয়েছিলাম একটু কামারখালীর ওইদিকে ঘুরতে। তো ওইখানে ঘুরতে গিয়ে আমাদের সময়টা আসলে নষ্ট হয়ে যায়। তো ওনাকে টাইম দেওয়া হয়েছিল 5টা। উনি আমাকে বলছিল যে ভাই আমি 5টার মধ্যে থাকবো, আপনারা 5টার মধ্যে এখানে থাকবেন হসপিটালে। তো অলরেডি লেট, আর যতই লেট হয় না কেন তাড়াহুড়া করে তো যাওয়া যাবে না, সময়ের থেকে জীবনের মূল্যটাই বেশি। তো রাস্তাটা কিছু কিছু জায়গায় রাস্তাটা ভালো, আবার কিছু কিছু জায়গায় রাস্তাটা একটু খারাপ আর কি, মানে ওইভাবে ফিনিশিং দেয় না। তো হাইওয়েতে আসলে বিভিন্ন রকম রাস্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকবে, এটাই আসলে স্বাভাবিক। তো একজন বাইকার হিসাবে, একজন রাইডার হিসাবে সব ধরনের রাস্তাই গাড়ি চালানোর মতো মন মানসিকতা এবং সেই ধরনের পরিস্থিতি নিজেকেই তৈরি করে নিতে হবে। তো যাক, এই মুহূর্তে আমরা কানাইপুর বাজার পার হয়ে গেছি। তো সামনে অ্যাবলম। আসলে কি বলবো, গ্রামীণ পরিবেশের বিষয়টা এগুলো আসলে বইলে আসলে বোঝাইতে পারবো না। তো এই যে একটা বিষয় শেয়ার করি, রাস্তায় হাইওয়েতে এই ছোট ছোট অটো গাড়ি, তো দেখেন কিছু দূর পর পরে কিন্তু এই যে অটো গাড়িগুলা, তো এই গাড়িগুলার একটা প্রবলেম কি, মানে ও যাচ্ছে যাচ্ছে হুট করে ও আপনার ডাইনে চাপাবে। তো আমি যে লেভেলে যাচ্ছি, তো এই লেভেলে যাচ্ছি, ধরেন আমার স্পিড এখন 60, 65, 70। তো ওই অটোওয়ালা যদি কোনো কারণে একটু ডানে চাপায় হুট করে, তাহলে কিন্তু আমার সঙ্গে লেগে যাবে। আর 2 চাকার বাইকে তো একটু টাচ লাগলেই সে কই যাবে সে নিজেও জানে না। তো তখন দোষ হয় মোটরসাইকেল চালকের। কিন্তু এই বিশেষ করে এমন নীতিমালা থাকা উচিত যে হাইওয়েতে 3 চাকার যানবাহন চলতে পারবে না। আর বিশেষ করে ব্যাটারি চালিত অটো রিক্সা বা অটো, যেটাকে আমরা অটো বলে থাকি, তো এই গাড়িগুলা, কারণ এই গাড়িগুলার কন্ট্রোলিং ব্যবস্থা খুবই খারাপ। কারণ ওদের কন্ট্রোলিং ব্যবস্থা এতটাই খারাপ যে ব্রেক ধরবে এখানে আর দাঁড়াবে 1 কিলোমিটার দূরে গিয়ে। তো যার জন্য ওরা যখন একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন ওরা ব্রেক করলেও তো গাড়িটা দাঁড়াচ্ছে না, দুর্ঘটনা ঘটার পরে গিয়ে দাঁড়াচ্ছে। তো সব মিলে আসলে উচিত যে হাইওয়েতে এই সব গাড়িগুলো আসলে চলাচলের জন্য নিষিদ্ধ করে দেয়া। আমার কাছে যেটা মনে হয়, যে যার যেই রোডে চলার কথা সে সেই রোডেই চলবে, এমন নীতিমালা আসলে থাকাটা আমার মনে হয় উচিত। এতে সবার জন্যই ভালো। কারণ এই গাড়িগুলো হুটহাট করে যায় আর হুটহাট করে মানে মুচড়ামুচড়ি করে, ঠিক আছে, এর জন্যই প্রবলেম হয়। তো যাক, এ বিষয়ে বাদ দিলাম। তো রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, এর জন্যে আসলে আমরা এভারেজে যাচ্ছি আর কি। তো অনেক কথা বললাম, সামনে আরও বলবো। এখন একটা গান শুনে আসি, বাকি কথা সামনে গিয়ে।
হয়েছিল, আমার মন তোমার প্রেমে পড়েছিল। মন বলেছিল আমি যাচ্ছি ওর কাছে, মনের কি দোষ ছিল বলো, ভুল করেছো তুমি হেসে। তোমার আমার কি হয়ে গেল পলকে, স্বর্গ থেকে প্রেম এলো কিছু বুঝে ওঠার আগে। আমাদের প্রেমে পড়ার মুহূর্তটা ছিল অল্প, ও একটু তুমি আর একটু আমি নিয়ে শুরু হলো আমাদের গল্প। এখন মোটামুটি রাজবাড়ী রাস্তার মোড়ের কাছাকাছি চলে আসছি, আর হয়তো 1 মিনিটের মধ্যে গোল চত্বরে পৌঁছাই যাব। তো এখান থেকে হচ্ছে বামে হচ্ছে ঢাকা রোড, বা আপনারা রাজবাড়ী, কুষ্টিয়া, পাংশায় এদিকেও যেতে পারবেন, আর গলন্দর মোড় থেকে ঢাকা রোডে ঢুকে যাবে। তো এটাকে মূলত রাজবাড়ী রাস্তার মোড় বলে, যেহেতু সোজা হচ্ছে ফরিদপুর শহর আর বামে হচ্ছে রাজবাড়ী, এর জন্য রাজবাড়ী রাস্তার মোড় বলা হয়। তো এখানে গোল চত্বরটা থেকে আমরা যাব হচ্ছে সোজা সোজা গিয়ে শহরে ঢুকে যাব। তো এই মোড়টাতে সবসময় আসলে পুলিশ থাকে। তো যাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের সমস্যা, বাইকের পেপারসের সমস্যা, তো তাদের জন্য একটু অপছন্দের জায়গা হচ্ছে এটা। তো আমার তো আসলে এগুলা নিয়ে কোনো প্যারা নাই। আমি অ্যাজ একজন বাইকার হিসাবে আমার নিজের ড্রাইভিং লাইসেন্স এবং আমার গাড়ির পেপারস সব কিছু ওভারঅল ওকে, এগুলা নিয়ে কোনো ঘাপলা, কোনো ঝামেলা নেই। এর জন্য আমি নির্দ্বিধায় সব জায়গায় সবখানে চলাফেরা করতে পারি, কারোর সামনে বা কারো কাছে গিয়ে আমাকে ছোট হইতে হয় না। তো এটাই আসলে একজন বাইকার হিসাবে সবসময় এটাই উচিত, যে নিজস্ব সিকিউরিটিগুলা সঠিকভাবে মেনটেনেন্স করা, সেগুলা ঠিকঠাকভাবে পালন করা। তো আপনি যদি সঠিক থাকেন, তো আপনাকে কেউ কোনোভাবে কখনো কোনো সমস্যায় ফেলতে পারবে না, হয়রানি করতে পারবে না। তো আসলে পুলিশ ভাইয়েরা তারা তো তাদের দায়িত্ব পালন করবে, এটা তো স্বাভাবিক, তার ডিউটি সে পালন করবে। তো আমাদের তো আসলে এত কিছু বলা পরেও আমরা তো আসলে বাঙালি ঠিক হই না, সোজা বললে সোজা না গিয়ে যাই ডানে, হয়তো বামে, তেমনই ওদিকে না যাই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার ব্যাপার সেই সেই বুঝবে। তো এখন হচ্ছে আমরা ফরিদপুর নতুন বাস স্ট্যান্ডের চলে আসছি। তো এখান থেকেই আসলে মূলত ঢাকায় যাওয়ার বাসগুলা এখান থেকেই পাওয়া যায়। তো তাছাড়াও এখান থেকে যশোরে, তারপর হচ্ছে গোপালগঞ্জ, ভাঙ্গা, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, কুয়াকাটা এই দিকে যাওয়ার গাড়িগুলোও এখানে আপনারা পেয়ে যাবেন। তো সামনে হচ্ছে এই অটো গাড়িটা সাইডই দিতে যাচ্ছে না, পুরা রাস্তাটাই ওদের মনে হচ্ছে নিজের আসলে। তো বাম পাশে হচ্ছে শেখ রাসেল পার্ক অতিক্রম করে গেলাম। এই পার্কটা আসলে আমি কখনো যাই নাই, শুধু বাইরে থেকেই দেখছি, এটা আসলে ভিতরে যাওয়া হয় নাই কখনো। তো আমি যতটুকু জানতে পারছি ভিতরে নাকি মোটামুটি ভালোই, একটু ঘোরাফেরার জন্যে ভালো আর কি, তো কিন্তু কখনো যাওয়া হয়নি। তো এই টিরাকালা মামারা আসলে সাইড তো দিবে না, এরা তো ডান সাইড দিয়ে যাচ্ছে, কিন্তু আমার তো ডান দিক থেকেই ওভারটেক করা আসলে উচিত, বা নিয়ম তো সেটাই বলে। কিন্তু অনেক সময় আছে যে আসলে নিয়মের মধ্যে থেকে সব কিছু হয় না, তখন এই যে এইভাবে বাম দিক দিয়ে রংভাবে যাইতে হয়। তো যখনই বামে চাপাচ্ছি, তখনই ছোট গাড়ি থাকতেছে বামে, আবার ট্রাকওয়ালা ভাইয়েরাও তারাও এইদিকে চাপাই দিচ্ছে। হুম, তারা তাদের স্পিড কমাচ্ছে না। আসলে বড় গাড়িওয়ালারা তো ছোট গাড়িদেরকে, আসলে গাড়িওয়ালাদেরকে কিছু মনেই করে না, পিঁপড়া মনে করে। তো যাক,
মানুষ এমনই। এটা হচ্ছে ফরিদপুরের বাঁশের হাট, এখানে বাঁশ বেচা বিক্রি হয়। আর এটা হচ্ছে পিক আপ এবং মাইক্রো বাসের স্ট্যান্ড। এখান থেকে গাড়ি আসলে ভাড়া নেয় সবাই, যার যার প্রয়োজন অনুযায়ী এখান থেকে ভাড়া নিতে পারে। তো এখানে ভালো ভালো গাড়ির কালেকশন আছে দেখা গেল। তো আমার হাতের ডানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঙিনা, আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য আর কি। এখানে হচ্ছে তাদের ধর্মীয় বিভিন্ন বিষয়াদি এখানে পালন করে। কিন্তু আবার জ্যামে পড়ে গেলাম। আসলে শহরের মধ্যে জ্যাম বলতে বিভিন্ন জায়গায় ছোট ছোট ইউটার্নের জায়গা থাকে, তখন দেখা যায় যে কয়েকটা গাড়ি এক এক দিক যাইতে গিয়ে ওইখানে একটা প্যাচ লাগাই দেয়। তো তখন দেখা যায় যে একটা জ্যাম সৃষ্টি হয়। আসলে এখানে তো এই শহরগুলোতে তো বিশেষ করে কোনো সিগন্যাল বাতি বা কোনো কিছুর মেনটেনেন্স নাই। মেন পয়েন্ট জায়গাতে ট্রাফিক পুলিশ থাকে, যার জন্যে এইগুলার জন্যেই একটু প্রবলেম হয়ে যায় আর কি। প্যারা নাই, চিল, এভাবেই আসলে চলতে হয় বা চলতে হবে। সবারই সমস্যা থাকবেই, তার মধ্যে দিয়েই চলতে হবে। তো এখন আবার একটু গান শুনে আসি। ये हवाएं, ये फिजाएं मुझे कहती हैं कि पगली तुम क्यों गुमसुम सी हो रही हो। मैंने भी हंसकर जवाब दिया, वो इतनी सुंदर जो पंजाबी बोलता है, मैं बिना समझे ही उसकी हो रही, बिना समझे ही उसकी हो रही। तेरी बातें मैं सुनूं, बातों में डूब जाती, तुझे देखूं मेरे यारा खुद को ही भूल जाती। तेरी लागी ये तड़प मुझे नींद भी नहीं आती। अब पागल सी सब कहते तेरे इश्क में खो रही हूँ। इतनी सुंदर पंजाबी बोलते हो, मैं समझे मैं तेरी हो रही हूँ। हाँ इतनी सुंदर पंजाबी बोलते हो, मैं समझे मैं तेरी हो रही हूँ। हर पल ही अब तुझे आंख ढूंढे मेरी, सारी उम्र के लिए होके रहना चाहूं तेरी। हर पल ही अब तुझे आंख ढूंढे मेरी, सारी उम्र के लिए होके रहना चाहूं तेरी। तेरे बिन अब खाक लगे ये जिंदगी मेरी, तेरी आंखों में डूबी रहती पता चला के सो रही हूँ। इतनी सुंदर पंजाबी बोलते हो, मैं समझे मैं तेरी हो रही हूँ। हाँ इतनी सुंदर पंजाबी बोलते हो, मैं समझे मैं तेरी हो रही हूँ। चांद के जैसा लागे तेरे चेहरे का नूर है, तेरे बिना मेरा हर सपना अब चूर चूर है। चांद के जैसा लागे तेरे चेहरे का नूर है, तेरे बिना मेरा हर सपना अब चूर चूर है। हाँ बिन तेरे अब मरना भी मंजूर है। तुझे देख देख मेरे यारा लागे जन्नत में जी रही हूँ। इतनी सुंदर पंजाबी बोलते हो, मैं समझे मैं तेरी हो रही हूँ। हाँ इतनी सुंदर पंजाबी बोलते हो, मैं समझे मैं तेरी हो रही हूँ।
तुझे छोड़ के और किसी का होना नहीं चाहती। बात सुनो मेरी, मैं रोना नहीं चाहती। तुझे छोड़ के और किसी का होना नहीं चाहती। हाँ, किसी कीमत पे तुझे मैं खोना नहीं चाहती। तुझे दिल से सही मान के खोना बैठूं, रो रही हूँ। इतनी सुंदर पंजाबी बोलते हो, न समझे मैं तेरी हो रही हूँ। हाँ, इतनी सुंदर पंजाबी बोलते हो, न समझे मैं तेरी हो रही हूँ। हो रही हूँ। हाँ, इतनी सुंदर पंजाबी बोलते हो, बिन समझे मैं तेरी हो रही हूँ। এখন ফরিদপুর শহরের মধ্যে আছে, তো একটু অফরোড দিয়ে যাচ্ছি যাতে খুবই সহজে যাইতে পারি। তো এই রাস্তাটা মোটামুটি শিশু হাসপাতাল এবং সদর হাসপাতাল, তো ওইটার ওই মোড়ের ওখানে গিয়ে মিশে গেছে। তো এর সামনেই দেখতে পাচ্ছেন আপনারা। তো এই রাস্তাটা একটু ভিড় কম থাকায় আমি এদিক দিয়ে ঢুকছিলাম। তো আমি হচ্ছে ওই মোড় থেকে ডানে যেতে হবে আমাকে। তো মোটামুটি একটু ভিড় ভিড় লাগতেছে। আসলে শহরের মধ্যে একটু ভিড় ভিড় থাকবেই, বিভিন্ন ধরনের গাড়ি বেপরোয়া চলাফেরা। দেখেন রিক্সাওয়ালা মামা ঢুকাই দিয়েছে কোন দিক দিয়া। আসলে রিক্সাগুলা আসলে বলার ভাষা নাই, শুধু তিরিং বিরিং করে আসলে এরা। এদের কথা কি বলবো আসলে, না আছে ব্রেক, না আছে কোনো ধরনের মানে ভালোভাবে চালানোর কোনো ধরনের কোনো প্রশিক্ষণ নেয়া। তো মোড় থেকে ডানে ঢুকে গেলাম। তো সামনেই হচ্ছে ফরিদপুরের প্রাণকেন্দ্র স্বর্ণকারপট্টি। এখানে বেশ কিছু হসপিটাল আছে, তো আরোগ্য সদর আছে, সমরিতা হসপিটাল আছে। মোটামুটি এই হসপিটালগুলাই মানুষ দূর দূরান্ত থেকে এসে রোগী দেখায়, এখানে ট্রিটমেন্ট নাই। তো মোটামুটি ওনাদের সার্ভিস ভালো, অনেক অভিজ্ঞ ভালো ভালো ডক্টর আছে এখানে। তো এই রাস্তা দিয়ে আগে 2 লেনে যাওয়া যাইতো, মানে শহরে ঢোকার সময়ও এই রাস্তা দিয়ে আসা যাইতো, আবার বেরোনোর সময়। কিন্তু এখন এই নিয়মটা ভালো করছে যে এই রাস্তা দিয়ে আপনি শুধু বেরোইতে পারবেন, যাইতে পারবেন, কিন্তু শহরে ঢোকার সময় এই রাস্তা দিয়ে আসতে পারবেন না। যার জন্য একটু যানজটটাও কমে গেছে, অ্যাক্সিডেন্টের প্রবণতাটাও কমে গেছে। তো আমি এখন এই স্বর্ণকারপট্টি থেকে হচ্ছে বামে যাব। বামে একটা রাস্তা আছে, আমি ওই রাস্তাটাই খুঁজতেছি যে আমি কি রাস্তা ওভারটেক করে চলে আসলাম কি না। না না, ওভারটেক করি নাই। তো সামনে হচ্ছে সামনে তো হিন্দু সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের পূজা, তো তার জন্য পূজা মণ্ডপ এখানে তৈরি করতেছে, সেটাই তো মনে হচ্ছে। তো এই তো রাস্তা পেয়ে গেছি, এখন আমি বামে যাচ্ছি। তো এই সামনে একটু গেলেই মোটামুটি 500 মিটারের মতো গেলেই স্প্রিং হিল সেই নতুন হসপিটালটা পাওয়া যাবে। আসলে হসপিটালের পরিবেশটা খুবই ভালো। আমি আমার ওই ভাই আর কি, জুল্লাস ভাই, তো উনি এখানে একটা অপারেশন হয়েছিল, তো সেই সুবাদে এখানে আমি অনেকটা সময় আসলে ছিলাম। তো সেইখান থেকেই আসলে দেখলাম। তো ইতিপূর্বে আমি জানতাম না যে এখানে এত ভালো একটা হসপিটাল হয়েছে। তো হসপিটালটা প্রাইভেট হসপিটাল, তো সেই হিসাবে ওনাদের সার্ভিসও অনেক ভালো এবং পরিবেশটা অনেক ভালো। ওনারা 4-5 জন ডক্টর মিলে নাকি হসপিটালটা করছেন। তো এটা আমি জানতে পারছি আর কি, আমার এক ভাই বলছে। তো এই তো সামনেই দেখা যাচ্ছে সেই স্প্রিং হিল হসপিটাল। ইতিমধ্যে আমরা চলে আসছি। এখন বাইকটা হচ্ছে পার্ক করব হসপিটালের সামনেই, দেখি ওখানে জায়গা পাই কি না। হ্যাঁ, জায়গা পেয়ে গেছি, এখানেই করলেই হবে। এই আপা আবার সামনে এসে দাঁড়াইছে। তো ঠিক আছে, এই সাইকেলটার পাশে এখানে পার্ক করব। আর যে ভাইয়ের জন্য আসা, ওই ভাই হয়তো ভিতরে ওয়েট করার কথা ভাইয়ের। তো এখন গিয়ে বাইকে খুঁজতে হবে। তো বাইক থেকে নেমে গেলাম। নূর ইসলাম, এই হচ্ছে নূর ইসলাম, সে মানিকগঞ্জ থেকে আসছে। বাড়িতে আসলে মাঝে মধ্যে আসে, একটু সময় টময় দেয়, দুজনে একটু ঘুরি। তো সব মিলে হচ্ছে অলরেডি চলে আসছে হসপিটালের, হচ্ছে এটা রিসিপশনের যে সাইডটা ওটা।
লিফটের ব্যবস্থাও আছে। তো এখানে বিভিন্ন রুগীর আত্মীয়রা এখানে ওয়েট করতেছে। তখন হচ্ছে আমাদের পালা হচ্ছে জল্লাস ভাইকে খোঁজা। তো ভাই তো মনে হয় হসপিটালে এসে হারাই গেল কিনা, ফোন দিচ্ছি তো ফোন ধরতেছে না ভাই, কোথায় যে আছে খুঁজে পাওয়াই মুশকিল। তো ফোন ধরতেছে না, আসলে প্রয়োজনের সময় ফোন না ধরলে তখন কেমন মেজাজ হয় এটা তো আপনারা জানেন। তারপরও চেষ্টা করতেছি, পাইতে তো হবে। তো ওকে বললাম এইদিকে একটু খুঁজে খুঁজে দেখ এইদিকে আছে কিনা, তো এদিকেও পাইলাম না। তো এখন সামনের দিকে আগাই, দেখি পাই কিনা, বা দোতলাতেও যে যাব, সে যে দোতলাতে আছে কিনা সেটাও তো ঠিক বলতে পারতেছি না। যে ফোন বারবার দিচ্ছি কিন্তু ফোন রিং হচ্ছে, কিন্তু সে রিসিভ করতেছে না। ফোনে লাউড দিছি, রিং হচ্ছে, কিন্তু সে রিসিভ করতেছে না। দেখি সামনে আগাই। হ্যাঁ, মনে হয় আমরা পাইছি। ওই যে দেখা যাচ্ছে মনে হয় জুল্লাস ভাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই, এই সেই রুগী যে মানিকগঞ্জ থেকে আসছে। তো ভাই কই ছিলেন আপনি? ও ভাই বলতেছে যে সে আর কি ব্লাড দিছে, তার নতুন করে আবার আজকে ব্লাড নিছে, বলছে যে ব্লাডের একটা টেস্ট করতে হবে, তারপর হচ্ছে ডক্টরকে সেই রিপোর্ট দেখাইতে হবে, এবং আগের যে রিপোর্টগুলো আছে সবগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করে একটা সিদ্ধান্ত নিয়ে তাকে ওষুধ দিবে। ভাই হচ্ছে হাঁটা চলা যে কোনো পজিশনে ভাইয়ের রোগ হচ্ছে, ভাই বমি করে ফেলে, সে কোনো গাড়িতে চড়তে পারে না, এর জন্যে সে কোথাও যায় না, এমনকি নিজের শ্বশুরবাড়িও যায় না। শুধুমাত্র বিয়ে করছে সেই সময়ই শ্বশুরবাড়ি গিয়েছিল, আর জীবনে শ্বশুরবাড়ি যায় নাই, কারণ সে গাড়িতে চড়তে পারে না। সে সাইকেলেও যদি চড়ে তাও সে বমি করে। তো এর জন্যই সে ট্রিটমেন্টটা নিচ্ছে। এখন ওষুধ খাইলে হয়তো ভালো হয়ে যাবে। তো আল্লাহ তার সমস্যার সমাধান করুক, যাতে সে শ্বশুরবাড়ি যাইতে পারে, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারে। কি রুগী মানুষ, কি হাসি দিচ্ছে রে ভাই। রুগী মানুষ থাকবে কষ্ট কষ্ট একটা ভাব নিয়া, আর সে তো সবগুলা দাঁত বের করেই হাসতেছে, বিনোদন দিচ্ছে। তো আমরা দোতলাতে যাচ্ছি, যেখানে ডক্টর বসে তার চেম্বারের ওখানে যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখি কি অবস্থা আসলে। এখন কত সময় ওয়েট করতে হয়? মোটামুটি 1 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ ব্লাডের টেস্ট পাইতে নাকি 1 ঘন্টা লাগবে, ওনারা আমাদেরকে তাই বললো। তো ওটার জন্যেই আমরা ওয়েট করব। তো ইতিমধ্যে আমরা দোতলায় চলে আসছি। এই ভাই হচ্ছে ওই আমরা যে ডক্টরের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছি ওই ডক্টরের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। উনি রুগীদেরকে মেনটেনেন্স করে, কখন দেখাবে, কি করবে না করবে। তো ভাই খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, আমাদের সঙ্গে মিশলো, খুবই ভালো। এর মধ্যে আবার আর এক ভাই ভাইরে ডাইকা নিয়ে গেল, মানে তো ভাইয়ের সাথে আর একটু কথা টথা বলা যাইতো। তো এদিকে জুল্লাস ভাইরে জিগাইলাম যে কখন আসছেন, আসার পরে খাওয়া দাওয়া করছেন কি না, কী অবস্থা কী। তো সে শুধু হাসে। সে হচ্ছে রুগী, রুগী থাকবে রুগীর মতো একটা ভাব নিয়ে, তাই না? আপনারাই বলেন। তো রুগী যদি হাসে, কেনি আঙুল দিয়ে দেখাইলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো ভালো থাকবেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।